দুর্বার রাজশাহী থেকে রাজশাহী ওয়ারিয়র্স, না, দুইটা ফ্র্যাঞ্চাইজির মালিক কিন্তু এক নয়। হ্যাঁ, রাজশাহীরই ফ্র্যাঞ্চাইজি ছিল দুর্বার রাজশাহী, যারা কিনা পুরো বিপিএলটা গত বছর একদম পুরো পচিয়ে দিয়েছিল। কলঙ্কিত একটা বিপিএল হওয়ার পেছনে যতগুলো রিজন থাকতে পারে সবগুলো রিজনই সেই দুর্বার রাজশাহী দিয়েই কিন্তু ভরা ছিল। আর সেই ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে মালিকানা বদলে নাম পাল্টে ফেলে নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন মালিক এসেছে। নাবিল গ্রুপ যেই দলটা কিনে নিয়েছে এবারে, সেইটার নাম হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। তো রাজশাহী ওয়ারিয়র্স কেমন টিম বানাতে পেরেছে, এবার চ্যাম্পিয়ন হতে পারবে? চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল কি তাদের টিমে রয়েছে কিনা, তাদের স্কোয়াডের ডেপথ কিরকম, তাদের স্কোয়াডে কি কোনো কিছু ল্যাকিংস রয়েছে কিনা, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। রাজশাহীর এই টিমটা আমার চোখে কোয়ালিফাই করবে নাকি চ্যাম্পিয়ন হবে, কীরকম হতে পারে তাদের এই বিপিএল 2026-এর ক্যাম্পেইনটা, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। রাজশাহীর টিমটা কি চ্যাম্পিয়ন হতে পারবে? সো স্কোয়াড অ্যানালাইসিসের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা টিমকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। পুরো স্কোয়াডটা কেমন হয়েছে সেটা আগে বলে নেই। ব্যাটিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন, বোলিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন, সেখানে স্পিনার কয়জন বা পেস বোলার কয়জন, সাথে অলরাউন্ডার কারা কারা রয়েছেন। পুরো অকশনটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখবেন যে রাজশাহীর ভিশন ছিল যেটা, যেই প্ল্যানিংটা তাদের ছিল ঠিক সেভাবেই কিন্তু রাজশাহী পুরো অকশনটাতে তারা সেইভাবেই কিন্তু প্লেয়ার নিয়েছে। তো চলেন প্রথমেই স্কোয়াডটাতে কারা কারা রয়েছেন সেটা নিয়ে যদি আপনাদের সামনে বলি, তাহলে প্রথমেই থাকবে ডিরেক্ট সাইন ইন করেছিলেন যাকে, তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত। তারপরে সাহিবজাদা ফারহানকে তারা ডিরেক্ট সাইন ইন করেছিল এবং মোহাম্মদ নওয়াজকে কিন্তু তারা ডিরেক্ট সাইন ইন করেছিল। এরপরে স্কোয়াডের বাকি মেম্বাররা হচ্ছেন জিশান আলম, তারপরে মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আকবর আলী, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, রিপন মণ্ডল, আব্দুল গফফার সাকলাইন, এস এম মেহরাব হোসান, তারপর আছেন রবিউল হক। দেন আমি যদি বলি আমাদের লোকাল ডোমেস্টিকের উইকেট কিপার একজন ইয়াং, শাকির, শুভ্র, তারপরে ওয়াসি সিদ্দিকী। এনসিএলের বেস্ট এমার্জিং প্লেয়ার বা হাইস্ট উইকেট টেকার মিস্ট্রি স্পিনার যাকে কিনা রাজশাহী কিনেছে, মোহাম্মদ রুবেল। শ্রীলঙ্কান আছেন লেগ স্পিনার দুশান্ত হেমান্তা, তারপর পাকিস্তানের কিন্তু ফাস্ট বোলার রয়েছেন জাহানদাদ খান। এবং এরপরে আসবে যেই কয়েকজনকে, তার আগে একটা নাম বলে রাখতে চাই, বিনুরা ফার্নান্ডো, শ্রীলঙ্কান ফাস্ট বোলার। যেই তিনজনের নাম আমি এখন নিব তাদেরকে কিন্তু অকশনের পরে গিয়ে রাজশাহী ওয়ারিয়র সাইন করিয়েছে। সেখানে কিন্তু জিমি নেশাম সব থেকে বিগ নেম, ইম্প্যাক্ট প্লেয়ার, টি-20 স্পেশালিস্ট, অলরাউন্ডার, হাতে বিগ হিট আছে, কার্যকরী মিডিয়াম পেস বোলার, নিউজিল্যান্ডের হয়ে অনেক বছর সার্ভিস দিচ্ছেন, এখন আইএল টি-20তে খেলছেন। তিনি দুনিয়ার সমস্ত টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কিন্তু জিমি নিশাম খুব ভালো পারফর্মার হিসেবে পরিচিত। সো এইটা একটা বিগ নেম, তাদের বিগ সাইনিং। সারপ্রাইজিং যার কথা বলছিলাম সন্দীপ লামিছানে, তাকে কিন্তু অকশন থেকে নেওয়া হয়নি, অকশনের পরে কিন্তু সন্দীপকে নেওয়া হয়েছে। এবং পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত কিন্তু ডোমেস্টিকে বা পিএসএল দুর্দান্ত পারফর্মার, রিসেন্টলি কিন্তু তিনি পাকিস্তান জাতীয় দলও খেলেছেন। সো এই 23 জন হচ্ছে রাজশাহী টিমের স্কোয়াডটা, যেখানে কিনা আমি যদি বলি পেস ডিপার্টমেন্টের কথা বলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব, তারপর আসবে রিপন মণ্ডল, রবিউল হক, জাহানদাদ খান, আব্দুল গফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো। কম্প্যাক্ট বা স্ট্রং পেস বোলিং লাইন আপ কিন্তু দেখা যাচ্ছে রাজশাহীর। স্পিন অ্যাটাকটা কিন্তু আমি আমার ভিডিওর প্রথমে যাদেরটা করেছিলাম রংপুর রাইডার্স, আমি বলেছিলাম কিন্তু রংপুরের স্পিন অ্যাটাকটা যদি সেরা হয়ে থাকে তাহলে এই রাজশাহীর স্পিন অ্যাটাকটা কিন্তু কম নয়। কারণ এখানে রয়েছেন আমাদের লোকাল ট্যালেন্ট, যিনি কিনা রিসেন্টলি টেস্টে পুরো ফাটিয়ে দিয়েছেন, হাসান মুরাদ। লেগ স্পিনার হিসেবে কিন্তু রয়েছেন আমাদের ইয়াং, এনার্জেটিক বা আন্ডার 19 থেকে পারফর্ম করে উঠে আসা ওয়াসি সিদ্দিকী, যাকে কিন্তু ভবিষ্যতে খুবই সম্ভাবনাময় প্লেয়ার হিসেবে ধরা হচ্ছে। তার সাথে কিন্তু রয়েছেন সন্দীপ লামিছানে লেগ স্পিনার, দুশান্ত হেমান্তা লেগ স্পিনার, মোহাম্মদ রুবেল যার কথা বললাম যে এনসিএল হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, মিস্ট্রি স্পিনার, এবং পাকিস্তানের অলরাউন্ডার লেফট আর্ম অর্থোডক্স মোহাম্মদ নওয়াজ। স্পিন ডিপার্টমেন্টটাও কিন্তু দুর্দান্ত। আপনি দেখেন এখানে রাইট আর্ম অফ স্পিনের দিকে যায়নি, সেখানে কিন্তু এই যে মেহরাবের কথা বলছি, বা ইভেন যদি প্রয়োজনও পড়ে জিশান আলমকে দিয়েও সেখানে তারা সেখানে বল করাতে পারবে।
আপনি দেখেন হাসান মুরাদ এবং মোহাম্মদ নওয়াজ আছেন লেফট হ্যান্ড অর্থোডক্স বোলার, সন্দীপ লামিছানে লেগ স্পিনার, ওয়াসি সিদ্দিকী লেগ স্পিনার, দুষন্ত হেমান্তা লেগ স্পিনার। বাংলাদেশের কন্ডিশনে বা বাংলাদেশের ব্যাটারদের যে লেগ স্পিনে একটা উইকনেস রয়েছে, আর এই টিমটাতে একটা টিমে 3টা লেগ স্পিনার, একটা মিস্ট্রি স্পিনার। অলরাউন্ডারের কথা যদি বলি, দেখেন জিমি নিশাম সুপার একটা অলরাউন্ডার, বিগ সাইনিং। হুসেইন তালাত রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার পাকিস্তানের, তিনি কিন্তু ব্যাটিংও দুর্দান্ত ব্যাট করেন। 160 বা 70 স্ট্রাইক রেটে কিন্তু লাস্ট পিএসএলে তিনি ব্যাট করেছিলেন। মোহাম্মদ নওয়াজ এখন কিন্তু পাকিস্তানের হয়ে তিনি বলতে পারেন টু সাম এক্সটেন্ট হি ইজ দ্য নাম্বার 1 ফিনিশার। আরেকজনের কথা যেটা বলবো সেটা হচ্ছে রাইজিং স্টার্স এশিয়া কাপে আমরা কিন্তু বাংলাদেশে দেখেছিলাম মেহরবের খেলা। স্কোয়াডটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা স্কোয়াড বানিয়েছেন হান্নান সরকার। সো টু বি ভেরি অনেস্ট, এখান থেকে কিন্তু বেস্ট 11 বানানোটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি দুইটা কম্বিনেশন বানিয়েছি, দুইভাবে প্লেইং 11 কেমন হতে পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই দুইটা কম্বিনেশনের ভেতর থেকে কোন কম্বিনেশনটা আপনাদের ভালো লাগে, বা আপনারা যদি এখানে মতের পার্থক্য থাকে, আপনারা আসলে কোন জায়গাতে কার বদলে কাকে দেখতে চাচ্ছেন বা কাকে খেলাতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথম কম্বিনেশন যেটা আসবে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিমের সাথে খেলবেন সাহিবজাদা ফারহান। কেন আমি দুইটা কম্বিনেশন করছি সেটা কিন্তু বলবো, কারণ পাকিস্তানের এবং শ্রীলঙ্কার একটা টি20 সিরিজ আছে, সেখানে কিন্তু ক্ল্যাশ করছে বিপিএলের সাথে। সো সে কারণে হয়তো বা সাহিবজাদা ফারহানকে পাওয়া যাবে না। এরপরেও সাহিবজাদা ফারহানকে রেখে প্রথম যেই একটা কম্বিনেশন বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। 1 ডাউনে থাকবেন জিশান আলম, 2 ডাউনে একটা ইন্টারেস্টিং কল আছে এখানে, কেন আছে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আমার চোখে নাম্বার 4-এ খেলবেন নাজমুল হাসান শান্ত অথবা মুশফিকুর রহিম। 5 নম্বরে আমি রেখেছি ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে, 6 নম্বরে হুসেইন তালাত, 7 নম্বরে আমি রেখেছি জিমি নিশামকে, 8 নম্বরে আমি রেখেছি মোহাম্মদ নওয়াজকে, 9 নম্বরে তানজিম হাসান সাকিব, 10 নম্বরে রিপন মণ্ডল এবং 11 নম্বরে হাসান মুরাদকে। তো এই একটা কম্বিনেশন করেছি, যেখানে কিন্তু আমি আব্দুল গফফার সাকলাইনকে এই 11-এর সুযোগ দিতে চাচ্ছিলাম, কিন্তু কোথায় দেবো, কার বদলে দেবো বুঝতে পারছি না। আবার দেখেন সন্দীপ লামিছানেকে খেলাবেন কোথায়, বা আপনি মেহরবকে খেলাবেন কোথায়, সো আকবর আলীকে খেলাবেন কোথায়, পারছি না। কিন্তু আপনারা আমার এই কনফিউশনটাকে যদি একটু দূর করে দিতে পারতেন তাহলে কিন্তু আসলে ভালোই হয়। তার আগে আমি আমার সেকেন্ড কম্বিনেশনটা বলি, সেখানে কিন্তু আমি আরেক ঝামেলায় পড়েছি। কী ঝামেলা সেটা বলি। সেই কম্বিনেশনের প্রথমে আসবে তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে, সাথে এখানে আমি জিশান আলমকে ওপেনিংয়ে রাখবো। 1 ডাউনে আমি হুসেন তালাতকে রাখবো, নাম্বার 4-এ আমি ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে রাখবো, নাম্বার 5-এ মুশফিকুর রহিমকে রাখবো, নাম্বার 6-এ আমি রাখবো জিমি নিশামকে, নাম্বার 7-এ আমি রাখবো মেহরবকে, নাম্বার 8-এ আমি রাখবো তানজিম হাসান সাকিবকে, নাম্বার 9-এ রাখবো সন্দীপ লামিছানেকে, নাম্বার 10-এ রাখবো রিপন মণ্ডলকে, নাম্বার 11-তে রাখবো জাহানদাদ খানকে। আই এম শিওর আপনারা এখানেও কনভিন্সড হতে পারেননি বা পারবেন না। শান্ত কোথায়, এটাই বলছিলাম যে আমি একটা সমস্যায় পড়েছি, সেটার একটু সমাধান আপনারাই করে দেন। শান্তকে এখানে কার বদলে রাখবো, আমি ইয়াসির আলী চৌধুরীর বদলে রাখবো? এটা বলতেই পারেন। ক্যাপ্টেন্সি করবে কে? শান্ত কোথায়? শান্তকে আপনি খেলাবেন কোথায় আসলে এখানে? হ্যাঁ, জায়গা আছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি অথবা মুশফিকুর রহিমের জায়গায়। আপনি যদি এই টিমের ক্যাপ্টেন করেন আকবর আলীকে, তাহলে তো মুশফিকুর রহিমকে খেলাতে হয় ইয়াসির আলীর জায়গায়, কারণ আকবর আলী তখন খেলবে মুশফিকের জায়গায়। একটা সুমধুর সমস্যা কিন্তু রাজশাহীর স্কোয়াডে রয়েছে, কাকে বাদ দিয়ে যে কাকে খেলাবে। আমি মোহাম্মদ রুবেলকে খেলাতে চাই, কিন্তু মোহাম্মদ রুবেলকে আমি কার বদলে খেলাবো? কোনোরকমভাবে কিন্তু একটা সেটেলড এই অবস্থায় থেকে আমি কিন্তু বুঝতে পারছি না যে আসলে কাকে রেখে কাকে খেলানো যাবে। আসলে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কোন সময়ে বা কোন ফেজে কোন প্লেয়ারটা অ্যাভেলেবেল থাকবেন এবং কাকে কখন খেলানো হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে টিম ম্যানেজমেন্ট কোন স্ট্র্যাটেজিতে, উইকেটটা কেমন হবে, সেই দিনের গিভেন কন্ডিশনে আপনার অপোনেন্ট কারা হবে, তাদের এগেনস্টে তারা কী স্ট্র্যাটেজিতে আগাবে, সেটার উপর ডিপেন্ড করবে যে কোন 11 জন আসলে প্লেইং 11-এ থাকবেন বা খেলবেন। আমি যদি স্ট্রেংথের কথা চলে যাই, তাহলে প্রথমেই যেই স্ট্রেংথটা, এত যে মধুর সমস্যার কথা বলছি, প্রথম স্ট্রেংথটা আসবে স্কোয়াডের ডেপথ। ভাই দুর্দান্ত একটা স্কোয়াড বানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই স্কোয়াডটা এতটাই ওয়েল ব্যালেন্সড, এতটা ডেপথ আছে এই টিমটার ভেতরে বা এই স্কোয়াডটার ভেতরে। আপনি 23টা প্লেয়ারের যে নাম বলেছি, তার মধ্যে ব্যাটার যেমন রয়েছেন, ব্যাটিং ডিপার্টমেন্টের থেকে আপনি বোলিংয়ের প্রপার ব্যালেন্সটা দেখেন, আপনি কোয়ালিটি ফাস্ট বলার্স রয়েছে, কোয়ালিটি স্পিনার্স রয়েছে। এই স্কোয়াডের ডেপথ
এই স্কোয়াডের স্ট্রেংথ নাম্বার 1। নাম্বার 2 যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রং বোলিং লাইন আপ, হোক সেটা পেস হোক সেটা স্পিন। মাত্রই যেটা বলছিলাম, এতগুলো অপশন আছে পেসারদের এবং স্পিনারদের। রাজশাহীর এটা স্ট্রেংথ না হইতে কি হতে পারে? রাজশাহীর এই বোলিং অপশনটাই তো তাদের একটা সব থেকে বড় স্ট্রেংথ। তাই বলি কি রাজশাহীর কোনো উইকনেস নেই? অবশ্যই উইকনেস রয়েছে। একটা উইকনেস তো আমি জোর করে হলেও বের করতে পারছি, সেটা হচ্ছে রাজশাহীর এই টিমটাতে টি-20 স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটার নাই, যার উপর আপনি ভরসা করতে পারবেন যে যদি কখনো টপ অর্ডার ফেল করে তাহলে সেই নাম্বার 3, 4, 5, 3 নাম্বার বাদ দিলাম, টপ অর্ডার 4, 5, 6 এর মাঝখানে আপনি মুশফিকুর রহিম বলেন, টি-20 কথা যেহেতু বলছি, ইয়াসির আলী চৌধুরী রাব্বির কথা বলেন, কারণ এখানে কিন্তু কোনো ফরেন বা ওভারসিজ প্লেয়ার নেই। যদি স্কোয়াড অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এইটা তাদের একটা উইকনেস হিসেবে দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট আমার ওপিনিয়নে তাই মনে হয়। আর অপরচুনিটিস সিম্পল এবং ক্লিয়ার। অপরচুনিটিসের ভেতরে একটা কথাই বলবো যে রাজশাহীর এই টিমটা তো কোয়ালিফাই করবেই, পুরোটুকু পেন অ্যান্ড পেপারে যতটুকু যা দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে বলছি রাজশাহী উইল বি ওয়ান অফ দ্য ফাইনালিস্ট। ইয়েস, আমি এটা বিলিভ করি যে রাজশাহী এবারের সব থেকে কম আলোচিত দল হলেও বা ফেসবুকে সব থেকে বাকি প্রত্যেকটা দলের ভেতরে কম ফলোয়ার আলা পেজ হলেও, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু রাজশাহীর পেজের ফলোয়ার মাত্র 82,000 কি 83,000। সো সব থেকে কম ফলোয়ারওয়ালা পেজ হলেও রাজশাহীর এই টিমটা ফাইনালিস্ট হতে পারে বা হতে যাচ্ছে বলেই কিন্তু আমি মনে করি। আপনারা কি মনে করেন? রাজশাহীবাসীরা কি মনে করে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে এই টিমের কি প্লেয়ার্স কারা কারা হতে পারে? প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। তিনি কিন্তু টি-20তে কনসিস্টেন্টলি ভালো খেলছেন এবং হি হ্যাজ আ ভেরি গুড চান্স যে তিনি এইবারের বিপিএলটাও কিন্তু ফাটাই ফেলবেন। তানজিদ হাসান তামিমের উপরে ডিপেন্ড করবে রাজশাহী ওয়ারিয়র্স কেমন স্টার্টটা পাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। সো তানজিদ হাসান তামিম উইল বি দেয়ার কি প্লেয়ার। সো আমার চোখেও কিন্তু তানজিদ হাসান তামিম কি প্লেয়ার। সেকেন্ড যার কথা বলবো তিনি হচ্ছেন রিপন মণ্ডল। যেই ফর্মে আছেন, যেই সুপারলেটিভ পারফরমেন্স তিনি দেখিয়েছেন রাইজিং স্টারস এশিয়া কাপে, সেই ফর্মটাকে যদি ক্যারি করতে পারেন তাহলে, এবং সবথেকে বেশি নজরও থাকবে কিন্তু বা সবথেকে বেশি আলোচিত কিন্তু তিনি রয়েছেন এখন এই মুহূর্তে বাংলাদেশের লোকাল প্লেয়ারদের ভেতর থেকে বা পেস বলারদের ভেতর থেকে। রিপন মন্ডল উইল বি মাই নেক্সট কি প্লেয়ার ফর রাজশাহী ওয়ারিয়র্স। আর থার্ড যার কথা বলবো যে কি প্লেয়ার হতে পারেন তিনি হচ্ছেন সন্দীপ লামিছানে। লামিছানে কিন্তু বাংলাদেশের এই উইকেটে এসে বাংলাদেশের লোকাল ব্যাটারদের যে লেগ স্পিনের একটা জুজু রয়েছে, সেখানে সন্দীপ লামিছানের কিন্তু হি হ্যাজ আ বিগ চান্স বা বিগ অপরচুনিটি। বাংলাদেশের এই পিচে এসে কিন্তু তিনি ব্যাটারদেরকে কাঁপিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় যে সন্দীপ লামিছানেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলাবে রাজশাহী ওয়ারিয়র্স যদি কিনা তিনি মিজারেবলি ফেল না করেন। আর সন্দীপ লামিছানেও কিন্তু ভালো করা মানে রাজশাহীর এই ক্যাম্পেইনটার সব কিছুর চান্স আরও অনেক বেশি বেড়ে যাবে। সো রাজশাহীবাসী আপনাদের কাছে কি মনে হয়, আমি যে প্লেইং ইলেভেন সাজাতে গিয়ে একটা সুমধুর সমস্যায় পড়েছিলাম, সেই সমস্যাটার সমাধান কি আপনারা করে দিতে পারবেন? আপনাদের চোখে রাজশাহীর কোন 11 জন খেলতে পারেন প্লেইং ইলেভেনে বা সেরা একাদশে কারা কারা খেলতে পারেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য, মতামত, বক্তব্য, কাদেরকে দেখতে যাচ্ছেন, কোন টিমটা এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে, সব কিছু কিন্তু আপনারা জানাবেন। যারা যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।